হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের রাসায়নিক বন্ধন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের 8 নাম্বার লেকচার। তো আজকে আমরা গতদিন আয়নিক বন্ধন পড়ছি। এটা কি হলো? আজকে আমরা সমযোজী বন্ধন পড়ব। তো তোমরা আজকে আমরা পড়ব সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন কিভাবে হয়? তোমার একজন ইলেকট্রন শেয়ার করে, দুইজনের মাঝখানে একজন ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন আবদ্ধ হয়। এমনভাবে ইলেকট্রন শেয়ার করে যাতে দুইজনই লাভবান হয়। আর একজন যদি একদম পুরোপুরি ইলেকট্রন দিয়ে দেয় তখন সেটাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী। তো সমযোজী বন্ধন নিয়ে আমাদের পড়াশোনা। তো আমাদের এই জন্য সর্বপ্রথম অরবিটালে অধিক্রমণ বা ওভারল্যাপিং জিনিসটা বুঝতে হবে। ওভারল্যাপ মানে একটার উপর আরেকটা উঠে যাওয়া। মনে করো এটা আমার একটা হাত, এই হাতের আরেকটা যে উপরে উঠে যাওয়াকে আমরা বলতে পারতেছি অরবিটালে অধিক্রমণ বা ওভারল্যাপিং। বুঝতে পারছো? তো এখন অরবিটালে ওভারল্যাপিং দুই ধরনের হইতে পারে। মনে করো এই রকম ওভারল্যাপিং হইতে পারে। মনে করো দুইটা পি অরবিটাল, পি এর শেপ ডাম্বেল শেপ। তো মনে করো এইরকম দুইটা পি অরবিটাল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওভারল্যাপ করতে পারে, অথবা এরকম করতে পারে, মনে করো সামনাসামনি অধিক্রমণ করতে পারে। তো এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেখো, এদের মাঝখানের কোণ 90 ডিগ্রি। তো এই দুই ধরনের ওভারল্যাপের উপর ভিত্তি করে এদেরকে বন্ধনগুলোকে ক্লাসিফাই করা যায়। যদি সামনাসামনি অধিক্রমণ হয়, সামনাসামনি অধিক্রমণ হলে কি হবে? সেই বন্ধনটাকে আমরা বলি সিগমা বন্ধন। আর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অধিক্রমণ, তখন আমরা বলি পাই বন্ড। বুঝতে পারছো? তাহলে এটা পাই আর এটা সিগমা। তো এস এর ক্ষেত্রেও হইতে পারে। এস এর ক্ষেত্রে যদি সিগমা দেখায় তাহলে এস এরকম ওভারল্যাপিং করে। তো ডি এর ক্ষেত্রেও হইতে পারে, এফ এর ক্ষেত্রেও হইতে পারে, কোনো সমস্যা নেই। তো এখন কথা এস এর সাথে এস অরবিটাল যুক্ত হইতে পারে, এস এর সাথে এস অরবিটাল যুক্ত হইতে পারে, এস এর সাথে পি যুক্ত হইতে পারে, কিন্তু এস এর সাথে কখনো ডি যুক্ত হইতে পারে না। এই দুটো হয়, কিন্তু এটা কখনো হইতে পারে না। কারণ কি যে বলতো, শক্তির পার্থক্য। এস এর সাথে ডি এর শক্তির অনেক পার্থক্য। এস এর সাথে পি এর শক্তি মোটামুটি কাছাকাছি জন্য হয়, কিন্তু এস এর সাথে ডি এর যে শক্তির পার্থক্য এটা অনেক অনেক বেশি, ওই জন্য এস এর সাথে ডি হয় না। একইভাবে মনে করো পি এর সাথে এস হয়, পি এর সাথে পি হয়, তারপর পি এর সাথে ডি হয়, কিন্তু পি এর সাথে কখনো এফ হয় না। কারণ কি? এফ এর শক্তি অনেক বেশি। যার কারণে একটা কোশ্চেন আসে এরকম যে PCl5 হয়, এটা আমি তোমাদের আগে করাইছি। PCl5 হয় কিন্তু PH5 হয় না। এটা আমি একদম শুরুর দিকে তোমাদের করাইছি, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, এটা আমি করে দিব না, তোমরা করে গ্রুপে জমা দিবা। তারপর আরেকটা জিনিস বলে দেই যে পি এর সাথে পি যে বন্ধনটা তৈরি করে এটা সব থেকে শক্তিশালী হয় পি এর সাথে এস এর তুলনায়। আর এস এর সাথে এস যদি বন্ধন করে তাহলে সেটা সব থেকে দুর্বল হয়। তো আমরা দুইটা জিনিস পাইলাম, একটা পাই বন্ড আর একটা সিগমা বন্ড। তো আমার একটু স্লাইড নিতে হবে। একটা স্লাইডে আশা করি হয়ে যাবে। তো আমরা দুইটা জিনিস পাইছি, একটা কি, একটা সিগমা বন্ড, আর একটা পাইছি পাই বন্ড। তো সিগমা বন্ডে কি হয়? হেড টু হেড ওভারল্যাপ বা সামনাসামনি অধিক্রমণ, এটাকে হেড টু হেড ওভারল্যাপ বলা হয়, হেড টু হেড। তারপর পাই বন্ড, এটা সাইড বাই সাইড বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাকে সাইড বাই সাইড অধিক্রমণ বলে। দেখো আগের স্লাইডটাতে যদি আমি যাই
তাহলে দেখো এই যে এটার সাইডে এটা আসছে, তো সাইড বাই সাইড ওভারল্যাপিং বলা হয় ওইটাকে। তো এই পাই বন্ড সিগমা বন্ডটা অনেক স্ট্রং হয়, আর পাই বন্ডটা হচ্ছে দুর্বল। তারপর এটা হচ্ছে প্রথমে একটা তৈরি হবে, প্রথমে একটা, আর এটা হচ্ছে তারপর বাকি সব যত কিছু হবে সবগুলো হবে পাই। তারপর বাকি সব, বুঝতে পারছো? তো তারপর বাকি সব হচ্ছে পাই। তো আমাদের এখন এই যে বন্ধন গণনা মানে বন্ধন শিখলাম যে দুইটা বন্ধন পাওয়া যায়, একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড। তো এখন আমরা হচ্ছে বন্ধন গণনা জিনিসটা শিখবো, যে কিভাবে আসলে একটা যৌগের মধ্যে কয়টা বন্ধন আছে সেই বন্ধনগুলো আমাদের গণনা করতে হবে, মানে হচ্ছে কয়টা সিগমা আছে কয়টা পাই আছে এগুলো আমাদের বের করতে বলে। তো সেটা আমরা শিখবো। তো বন্ধন গণনার ক্ষেত্রে মনে করো তোমাকে দিয়ে দিছে এইটা CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 CHO। তো এগুলোর ক্ষেত্রে উপায় হচ্ছে তোমাকে এটাকে আগে ইলাবোরেট করে লিখতে হবে। ইলাবোরেট করে কীভাবে লিখবা, মানে ভেঙে লিখতে হবে আর কি। কার্বন, তারপর আরেকটা কার্বন, তারপর আরেকটা কার্বন, তারপর আরেকটা কার্বন, 4টা কার্বন আছে। তো CHO এটা হচ্ছে যখন অর্গানিক পড়বা তখন অর্গানিকে দেখবা CHO মূলকটা এইরকম অবস্থায় থাকে, আর এখানে একটা হাইড্রোজেন থাকে, বুঝতে পারছো? CHO মূলকটা এভাবে থাকে, আর এখানে দুইটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও। তারপর হচ্ছে এখানে একটা হাইড্রোজেন আছে, তো উপরে দাও। এখানে কি আছে, দুইটা হাইড্রোজেন আছে, একটা উপরে দাও, একটা এখানে দাও। দেখো আমরা পেয়ে গেলাম। ও এখানে ডাবল বন্ড, তাহলে 4টা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা বন্ধন গণনা করব। তো দেখো একক বন্ধনগুলো হচ্ছে, আমি কি বললাম একটু আগে, কি পড়াইলাম তোমাদেরকে একটু আগে পড়াইলাম, স্বচ্ছ টিভিটা অফ হয়ে যাবে, একটু যে কোনো কি চাপ দাও তো একটু। হইল না, রিমোটের কোনো কি চাপ দাও, একটু ইন্টারাপশনের জন্য সরি, আমার সামনে যে টিভিটা আছে ওইটা ঠিক করে। আচ্ছা, আমরা পড়ায় ব্যাক করি। দেখো আমাদের হচ্ছে মানে যেগুলো হচ্ছে একক বন্ধন সেগুলো হচ্ছে পাই বন্ড, যেমন এখানে একটা একক বন্ধন আছে, এখানে একটা একক বন্ধন আছে, আর যেখানে দ্বিবন্ধন আছে প্রথমটা হবে সিগমা, পরেরটা হবে পাই। তো এটা হচ্ছে একটা সিগমা, এটা আরেকটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা। আর পাই কোনটা কোনটা, পাই হচ্ছে এইটা আর এইটা। তাহলে সিগমা কয়টা পাইলাম দেখো তো, সিগমা পাইলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে আমরা সিগমা পাইলাম হচ্ছে 10টা। আর পাই পাইলাম কয়টা দেখো তো, পাই পাইলাম হচ্ছে 1টা 2টা। এটা হচ্ছে তোমার ডিউ 15-16তে আসছিল, ডিউ 15-16তে আসছিল। তারপর হচ্ছে মনে করো CH3CN এর কথা বলছে তোমাকে, CH3CN। তো এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি যে CN কিভাবে থাকে জানো, ট্রিপল বন্ড আকারে থাকে CN। এটাকে অনেক আবার জেড মনে করবা, জেড না কিন্তু, C≡N। তো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তো CH3CN। তাহলে দেখো আমরা যদি সিগমা বন্ড কাউন্ট করি, সিগমা বন্ড কাউন্ট করলে কি পাবো, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে সিগমা পাইলাম হচ্ছে কয়টা, 5টা। আর পাই কয়টা পাবো, পাই হচ্ছে এখানে দেখো 2টা আছে, তার মানে পাই হচ্ছে 2টা, বুঝতে পারছো? আর C3H4 একটা তোমাদের হোমওয়ার্ক দেই, C3H4 এটা তোমরা নিজেরা করবা। প্রথমে আমি বলে দিই, প্রথমে হচ্ছে স্ট্রাকচারটা আঁকাবা, স্ট্রাকচার আঁকার পর এইভাবে এগুলো যে মানে গণনা করলাম একইভাবে গণনা করবা। এটা তোমার ভুটেক্সে আসছিল, বুঝতে পারছো?
তো আমাদের বন্ধন গণনা শেষ। এরপর আমরা আমাদের এই অধ্যায়ের যে হট টপিক অরবিটাল সংকরায়ন জিনিসটা পড়বো। তো সংকরায়ন তার আগে আরেকটা জিনিস লিখে দেই তোমাদের, যেটা মাঝে মাঝে এমসিকিউতে আসে, যে টলুইন, এটা কোন কালার দিয়ে লিখবো, এই কালার দিয়ে লিখি। টলুইনে হচ্ছে তোমার পাই বন্ধন থাকে 3টা, সিগমা বন্ধন থাকে 15টা। তারপর হচ্ছে ন্যাপথালিন, পাই বন্ধন থাকে হচ্ছে 5টা, আর সিগমা বন্ধন থাকে হচ্ছে 19টা। আর অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিনে পাই বন্ধন থাকে হচ্ছে 60টা, আর সিগমা বন্ধন থাকে হচ্ছে 26টা। তো এগুলো তুমি কাউন্ট ডাউন করেও বের করতে পারো। আর টলুইন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন যারা চেনো না, এগুলো হচ্ছে অর্গানিকের বিষয় জিনিস। তো অর্গানিক যখন পড়বা তখন এগুলা বুঝে যাবা। তো এগুলো হচ্ছে ক্যালকুলেশন করেও বের করা যায়, বাট এত জটিল যে এগুলা ক্যালকুলেশন করতে গেলে তোমার 3-4টার ম্যাথের টাইম খেয়ে ফেলবে। সো ওই জন্যে ক্যালকুলেশন না করে এগুলো মুখস্থ করে ফেলো। দেখো পাইটা 3, 5, 7 করে বাড়ছে, 15, 19, 26, এভাবে মনে রাখিও, তাতে হবে। তো এরপর আমরা কিসে যাব? এরপর আমরা যাচ্ছি হচ্ছে অরবিটাল সংকরায়নে। সংকরায়ন জিনিসটা কি, একটু আমরা হচ্ছে অরবিটাল সংকরায়ন সম্পর্কে অলরেডি জেনেই ফেলছি, যে অরবিটাল সংকরায়ন মানে হচ্ছে অনেকগুলো অরবিটাল মিলে একটা হাইব্রিড অরবিটাল তৈরি করবে। তো এখানে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আসলে জিনিসটা কি মিন করে। মনে করো CH4, তো CH4 এর কেন্দ্রীয় পরমাণুকে, কেন্দ্রীয় পরমাণু মানে হচ্ছে যেটা হচ্ছে সেন্ট্রালে থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তো CH4 এর ক্ষেত্রে দেখো, যদি কার্বন এর ইলেকট্রন বিন্যাস আমরা করি, কার্বন হচ্ছে 6, 1s2, 2s, 2px, 2py, 2pz। যেহেতু 4 যোজনী, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে 1s1। এখন হাইড্রোজেনে এস অরবিটাল নিয়ে তোমার কি করবে বলো তো? এস এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, px এর সাথে আরেকটা s যুক্ত হবে, py এর সাথে আরেকটা s যুক্ত হবে, pz এর সাথে আরেকটা s যুক্ত হবে। এখন s দেখতে গোলাকার, আর এই sও দেখতে গোলাকার, মনে করে এরকম হইলো। কিন্তু এই p আর s যখন মিলিত হবে, তখন দেখবে যে p এর শেপ হচ্ছে এইটা, ডাম্বেল আকৃতি, আর s এর শেপ হচ্ছে গোলাকার, এইরকম। তো আলটিমেটলি এরকম 3টা পাবা, এরকম একটা পাবা, 4টা পাবা। তো কার্বন যদি CH4 এর শেপ চিন্তা করো, তো দেখবে যে এরকম, মনে করো 3টা হচ্ছে একটু বড় পাইলা, একটা হচ্ছে ছোট, এরকম। কিন্তু এটা বাস্তবে হয় না। বাস্তবে দেখা যায় যে এই বন্ধনগুলো সবগুলা সমান, মানে এই যে মাঝখানের যে বন্ধনগুলো দেখতেছো না, এই বন্ধনগুলো সবগুলো সমান। তো এটার ব্যাখ্যায় আসে হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন মানে কি? হাইব্রিডাইজেশন মানে হচ্ছে সমশক্তির যতগুলা মানে অরবিটাল থাকবে, মানে অরবিটাল যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সমশক্তির সমসংখ্যক নতুন অরবিটাল তৈরি করবে। সমশক্তির সমসংখ্যক, এই দুটো কথা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সমশক্তির সমসংখ্যক নতুন অরবিটাল। যেমন এখানে এই যে প্রবলেমটা হইতেছিল, দেখো প্রবলেম কি হইতেছিল, এখানে এসটা এরকম গোলাকার আর পিটা হচ্ছে ডাম্বেল আকার, যার ফলে আমাদের কি হইতেছিল, বন্ডের মধ্যে সমস্যা হইতেছিল, বন্ডগুলো এক একটা একরকম হইতেছিল। এখন হাইব্রিডাইজেশনে কি হবে, এই এস, পিএক্স, পিওয়াই, পিজেড, এগুলা এস দেখতে গোলাকার, এটা দেখতে এরকম, এটা দেখতে মনে করো এরকম, এটা দেখতে মনে করো আরেক রকম ডাম্বেল আকৃতি।
তো এরা সব কিছু হবে কি আলু ভর্তা, বুঝো? আলু ভর্তা তো সবাই কম বেশি খাইছো। আলু ভর্তাতে যেমন আলুর কোনো চিহ্ন পাওয়া যায় না ভর্তাতে, কিন্তু আলু মনে করো তুমি একটা গোল আলু, একটা ছোট আলু, একটা বড় আলু বা একটা বিভিন্ন সাইজের আলু দিয়ে ভর্তা বানাইলা, ভর্তাতে কি তুমি আলাদা করতে পারবা যে কোনটা গোল আলু থেকে আসছে, কোনটা বড় আলু থেকে আসছে, কোনটা ছোট আলু থেকে আসছে? ভর্তা তো ভর্তাই। এখানে ওই জিনিসটাই ঘটে যে এরা সবাই মিশ্রিত হয়ে 4টা এরকম অরবিটাল তৈরি করে, যেগুলো কি হয় সমশক্তির সমসংখ্যক। আমার আঁকানোতে একটু কম বেশি হয়েছে, বাট তোমরা বুঝে নিও। তো এগুলাকে সবগুলাকে যেহেতু একটা এস 3টা পি মিলে যুক্ত হচ্ছে, এগুলো আগেও পড়াইছি আমি, যে জন্য এগুলাকে sp3 বলা হয়। এটার নামও sp3, এটার নামও sp3, এটার নামও sp3, এটার নামও sp3। তাহলে sp3 অরবিটাল কয়টা পেলাম আমরা? 4টা। তো এটা ফার্স্টে একবার কোশ্চেন এসেছিল যে sp3 অরবিটাল কয়টি। তো অ্যান্সার কত হবে? পি 3টা এস একটা, তার মানে 4টা মিলিত হয়েছে, তার মানে 4টাই তৈরি হবে, তার মানে অ্যান্সার হচ্ছে 4। যদি বলতো sp3d কত, তাহলে কি বলতাম? এখানে কয়টা অরবিটাল যুক্ত হয়েছে? একটা এস, 3টা পি, একটা ডি, তার মানে 5টা। বুঝতে পারছো? তো সংকরায়নের এ আমাদের গেল। তো এরপর আমাদের পড়তে হচ্ছে কার্বনের সংকরায়ন। তো এটা আমি একটু ভালোভাবে হেডিং দেই। কার্বনের সংকরায়ন, কার্বনের সংকরায়নের ক্ষেত্রে যদি এরকম থাকে যে কার্বন কার্বন একক বন্ধন আছে কোথাও, তাহলে সেখানে সংকরায়ন হয় sp3। ওই যে মনে আছে গ্রাফাইট পড়াইছিলাম, ডায়মন্ড গ্রাফাইট পড়াইছিলাম, তো ওখানে কার্বন যদি একক বন্ধনে থাকে তখন sp3 সংকরণ হয়। যদি কার্বন যদি দ্বিবন্ধন থাকে তাহলে কি সংকরায়ন হয় বলো তো? কার্বন যদি দ্বিবন্ধনে থাকে sp2 সংকরায়ন হয়। কার্বন যদি ত্রিবন্ধনে থাকে তাহলে sp সংকরিত হয়। তো এটার এক্সাম্পল একেবারেই দিয়ে একটা বড় যৌগ দিয়ে আমি বুঝাই দিচ্ছি। তো বড় যৌগটা হচ্ছে এরকম, CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড CH3 ট্রিপল বন্ড C বন্ড CH3। এখন দেখো প্রথম কার্বনের কথাটা যদি চিন্তা করি, এই কার্বনে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড মানে কি sp2 সংকরায়ন, sp2 সংকরায়ন। তারপর এই কার্বনটাতে যদি চিন্তা করি, এই পাশে কি এসে আছে ডাবল বন্ডে আছে, আর এই পাশে কি এসে আছে সিঙ্গেল বন্ডে আছে। তার মানে কি এরকম যখন কেস আসবে, যখন ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আছে, তখন বেশি বন্ডটাকে ধরতে হবে, যেটাতে বেশি সেটাকে ধরতে হবে। তো ডাবল বন্ডকে ধরলে তার সংকরায়ন কি আসবে? sp। তারপর এটা দেখো একই কেস, তো দুই পাশে একক বন্ধন, তার মানে sp3 হবে, এমনিই বলা যায়। এটার ক্ষেত্রে দেখো বেশিটাকে নিতে হবে, তার মানে কি sp3 হবে, সরি sp হবে, মানে ট্রিপল বন্ড থাকলে তো sp হয়, sp3 না। তারপর এখানে দেখো এই কার্বনের কথা যদি চিন্তা করি, এপাশে 3টা আছে, এপাশে একটা, তার মানে 3টাকে নিতে হবে। তো 3টাকে যদি নেই তাহলে এখানেও আমরা কি পাবো? sp পাবো। আর এখানে দেখো এটার ক্ষেত্রে একক বন্ধন আছে, তাহলে sp3। তো এইভাবে কার্বনের সংকরায়ন বের করতে হয়। আমি একটু ফাস্ট পড়াইছি, তোমরা যারা বুঝতে পারো নাই বা যাদের বুঝতে একটু সমস্যা হয়েছে তারা আরেকবার ভিডিওটা টেনে নিয়ে পেছন থেকে আবার দেখিও। আর যদি কোনো প্রবলেম হয় আমি তো আছি। তো কার্বনের সংকরায়ন আমাদের শেষ। এখন আমরা পড়বো হচ্ছে সংকরায়ন নির্ণয়। তার আগে সংকরায়নের কিছু জিনিস তোমাদের রেডি করে নেই আর কি। তো আমরা হচ্ছে x দিয়ে সংকরায়ন নির্ণয় করব। সংকরায়ন নির্ণয় আমরা এখানে x লিখলাম, তারপর এখানে লিখলাম
এখানে লিখলাম শেপ, এখানে লিখলাম বন্ড অ্যাঙ্গেল। তো যদি তোমার এক্স এর ভ্যালু কখনো, যে আমরা একটু পরে একটা সূত্র পড়ব, বুঝতে পারছো, যে এক্স বের করার সূত্র। তো এক্স এর ভ্যালু যদি কখনো 2 আসে তাহলে হাইব্রিডাইজেশন হবে এসপি, ওই জটিল যৌগের মতো আর কি। শেপ তখন হবে লিনিয়ার, আর বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। কেন এটার এক্সপ্লেনেশন হচ্ছে এরকম, যে তোমার যে হাইব্রিড অরবিটাল যেগুলো তৈরি হয় এরা সর্বোচ্চ মানে দূরে দূরে থাকতে চায়, কারণ এদের মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে। তো ইলেকট্রন কি করে, একে অপরকে বিকর্ষণ করে এমন একটা অবস্থায় থাকে যেখানে হচ্ছে তাদের বিকর্ষণটা একদম স্টেবল একটা পর্যায়ে চলে যায়। তো যখন দুইটা থাকে, তো মনে করো এই পেনটার মতো, এই পাশে একটা চলে যায়, এই পাশে একটা চলে যায়, যার ফলে তাদের বিকর্ষণটা কম হয়ে যায়। তো আর একটু যদি মনে করো এইরকম হইতো, এখানে একটা আছে, আমার এই হাতে আরেকটা আছে, তখন জিনিসটা হয়তো বিকর্ষণ করে ঠেলে সোজা করে দিত এরকম। তো এই জন্যে শেপগুলো এরকম আসছে আর কি। তো বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তারপর এক্স এর ভ্যালু যদি কখনো 3 পাই, তাহলে তখন হবে হচ্ছে sp2। দেখো একটা এস, দুইটা পি, তার মানে 3। তো এটা এখানে হবে ট্রাইগোনাল, প্ল্যানার ট্রাইগোনাল। এগুলো আগে পড়াইছি, ওই জন্য বেশি বিস্তারিত পড়াইতেছি না। এখানে বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। এগুলো ম্যাথমেটিক্যালি তোমরা বের করেও দেখতে পারো চাইলে। যদি 4 হয়, এখানে জটিল যৌগের মতো 3টা হওয়ার কোনো সম্ভাবনা নাই, এখানে sp3 হইতে হবে। sp3 হইলে শেপ হয় হচ্ছে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল, বুঝতে পারছো? আর বন্ড অ্যাঙ্গেল হয় 109.5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি 28 মিনিট, দুইটাই ঠিক, বুঝতে পারছো? যদি এক্স এর ভ্যালু কখনো 5 পাওয়া যায় তাহলে হবে হচ্ছে sp3d। এখানে dsp3 হওয়া সম্ভব না। এটাই হচ্ছে জটিল যৌগ আর সমযোজী যৌগের হাইব্রিডাইজেশনের মধ্যে পার্থক্য। তো sp3d হইলে তোমার হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, বাকিটা বুঝে নিও। তো এখানে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 2টা পাওয়া যায়। একটা হচ্ছে ইকুয়েটরে পাওয়া যায় হচ্ছে 120 ডিগ্রি, আর অ্যাক্সিসে পাওয়া যায় হচ্ছে 90 ডিগ্রি। তো যখন শেপ আঁকাবো তখন বুঝতে পারবা জিনিসগুলা। তারপর হচ্ছে 6 যদি হয় তখন sp3d2। দেখো একটা এস, 3টা পি, 2টা ডি, তার মানে কয়টা, 6টা। তো 6টা হলে কি হয়, অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল। তো অক্টাহেড্রাল হইলে এখানেও 2 ধরনের কোণ পাওয়া যায়, একটা হচ্ছে ইকুয়েটোরিয়াল। এগুলো হচ্ছে আমরা যখন হচ্ছে পরের ক্লাসে যাব, পরের ক্লাসে যখন প্রত্যেকটা ধরে ধরে হাইব্রিডাইজেশন করব, তখন তোমাদের বন্ড অ্যাঙ্গেলগুলো আমি বুঝাই দেবো। তো আপাতত এগুলো জাস্ট লিখে রাখো এবং মুখস্থ করো। তো অক্টাহেড্রাল হলে ইকুয়েটরে যায় হচ্ছে 90 আর অ্যাক্সিসে যায় হচ্ছে 90। এখনই করাই দিচ্ছে, পরের স্লাইডেই করা দিচ্ছে, দাঁড়াও। তারপর যদি 7 হয়, 7 হলে তোমার হবে sp3d3। তখন হয়ে হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল, পেন্টাগোনাল বাইপিরা, বাকিটা বুঝে নিও। এখানে হচ্ছে ইকুয়েটরে থাকে তোমার হচ্ছে 72 ডিগ্রি আর অ্যাক্সিসে থাকে হচ্ছে তোমার কত, 90 ডিগ্রি। তো এই যে ইকুয়েটর অ্যাক্সিস নিয়ে যে ঝামেলাটা হয়েছে, এই ঝামেলাটা আমি পরের স্লাইডে ক্লিয়ার করতেছি। তো 5 যদি হয়, এক্স এর ভ্যালু যখন 5 হয় তখন sp3d সংকরণ হয়, sp3d। তো এটার শেপ হচ্ছে এইরকম, যে এই যে এখানে একটা কেন্দ্রীয় পরমাণু থাকবে, এখানে একটা ত্রিভুজ তৈরি হবে। তো এই ত্রিভুজটা যদি, এই যে দেখো, এই ত্রিভুজটা একটা প্লেনে আছে, এটা হচ্ছে, আর এই যে
উপরের যেটা দেখতেছো না, এটা আসলে উপরে নাই, এটা হচ্ছে এইভাবে এই উপরে চলে আসছে, মানে এখান থেকে এইভাবে বের হইতেছে। তার মানে কি এটা 3D স্পেসে আছে। তো 3Dতে এই যে মানে এইটার সাথে যে এইটার যে কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ। আর এদের মধ্যে যে কোণ, এই যে এই কোণটা, এইটা কোণটা হচ্ছে ইকুয়েটোরিয়াল কোণ, এটা হচ্ছে 120 ডিগ্রি। এইটা হচ্ছে আমি বোঝাইতে চাইছি যে এটা আসলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, মানে এই যে এইটার সাথে এই যে এইভাবে বের হয়ে আছে। তো এখানে দেখো এই যে এই কোণটা, যে এই কোণটা, এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বুঝতে পারছো? তো একইভাবে আমরা হচ্ছে যখন নেক্সট ক্লাসে যাব তখন বাকিগুলোও দেখাই দেবো, কোনো সমস্যা নেই। তো এরপর আমরা হচ্ছে একটা ফর্মুলা পড়ব, যে এক্স নির্ণয়ের ফর্মুলা, খুব বড় করে লিখে দিচ্ছি, হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। ভি বলতে বোঝায়, লিখে নাও, আমি মুখে বলতেছি তোমরা লিখে নাও। ভি বলতে বোঝায় যে ভ্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যা, ভ্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর ভ্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যা। আর এম বলতে বোঝায় যে মনোভ্যালেন্টের সংখ্যা, একযোজী পরমাণুর সংখ্যা, কয়টা আছে একযোজী তার সেটার সংখ্যা। মাইনাস সি বলতে ক্যাটায়নের চার্জ বোঝায়, প্লাস এ বলতে অ্যানায়নের চার্জ বোঝায়। তো দেখো মাইনাস সি প্লাস এ জিনিসটা আমাদের লাগবে না, তোমাদের মনে বলে দেই, প্লাস চার্জ থাকলে, এটা অন্য কালার দিয়ে লিখি, আমরা এই পর্যন্ত জাস্ট মানে মনে রাখবো ভি প্লাস এম। আর প্লাস চার্জ থাকলে মাইনাস করে দিব, আর মাইনাস থাকলে প্লাস করে দিব, বুঝতে পারছো? এই জন্য এইটা আসলে দরকার নাই। দেখো ক্যাটায়ন পজিটিভ ওই জন্য মাইনাস করছে, অ্যানায়ন নেগেটিভ ওই জন্য প্লাস করছে। তো এখন হচ্ছে আমরা এক্সাম্পলে যাব, এক্সাম্পলে গেলে বুঝতে পারবা। মনে করে CH4 দিয়ে আমরা শুরু করি, CH4। তো এইটার এক্স যদি বের করি তাহলে আমরা হাইব্রিডাইজেশন বের করতে পারবো। এক্স যদি বের করি, এক্স ইজ ইকুয়ালস টু কি, হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তো দেখো মাইনাস সি প্লাস এ আমাদের লাগে না, তো হাফ বসাইলাম। কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, কার্বনের সর্বশেষ যে শক্তি স্তর 2 4 6, 2 4 এই মিলে হচ্ছে 6টা ইলেকট্রন। তো 4, এখানে মনোভ্যালেন্ট হাইড্রোজেন একযোজীব মৌল না, কয়টা আছে, 4টা আছে, 4টা বসাইলাম। তো এদের কি কোনো চার্জ আছে, চার্জ নাই, তাহলে চার্জ থাকবে না। তাহলে কত, 4 4 8, 8কে 2 দিয়ে ভাগ দিলে কত পাবা, 4 পাবা। 4 হলে সংকরায়ন কি হয়, একটু আগে দেখাইছি, এই যে দেখো 4 হলে সংকরায়ন হয় sp3, তাহলে সংকরায়ন হবে হচ্ছে sp3। একইভাবে যদি আরেকটা এক্সাম্পল আসি, SO4 2-, তো এখানে x ইজ ইকুয়ালস টু কী হবে, সালফারের সর্বশেষ শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকে হচ্ছে 6টা। অক্সিজেন কি মনোভ্যালেন্ট, অক্সিজেন তো মনোভ্যালেন্ট না, অক্সিজেন কি দ্বিযোজী না, তো দ্বিযোজী হলে নেওয়া যাবে না। তাহলে এখানে এম এর ভ্যালু আছে 0। তারপর দেখো মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জ থাকলে আমরা কি করব, প্লাস করে দিব, 2 প্লাস করে দিলাম। তাহলে এখানে দেখো 6 আর 2 8, 8কে ভাগ করলে 4, এখানেও আমরা sp3 পাচ্ছি, বুঝতে পারছো? তারপর হচ্ছে আমরা যদি দেখি NH4 প্লাস, তো NH4 প্লাস যদি করি তাহলে দেখো নাইট্রোজেনের শেষ কক্ষপথে তোমার এক্স এর ভ্যালু আমরা বের করব। নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, 5 থাকলেও তার সাথে কি করব আমরা, দেখো হাইড্রোজেন একযোজী জন্য 4টা হাইড্রোজেন যোগ করে দিলাম, প্লাস চার্জ আছে তার মানে 1 মাইনাস করে দিব। তাহলে আমরা কত পাইলাম, 5 4 9, 9 থেকে 1 বাদ দিলে হচ্ছে তোমার 8, 8কে 2 ভাগ করলে হচ্ছে 4, তার মানে এটাও sp3। কি ব্যাপার, সবগুলো sp3 হইতেছে কেন? আচ্ছা আরেকটা করি, এটা sp3 হবে না। মনে করো XCF5, XCF5 মাইনাস। তো এখানে যদি x বের করি আমি, দেখো হাফ, জেননের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে জানো, জেননের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। ফ্লোরিন যেহেতু একযোজী তাহলে 5টা ফ্লোরিন আছে, 5 যোগ করব, মাইনাস চার্জ আছে 1টা, তাহলে প্লাস 1 করে দিব।
8 5 13 আর 1 14, 14কে অর্ধেক করলে হবে হচ্ছে 7। তাহলে 7 হলে হয় sp3d3। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে যৌগের মানে সংকরায়ন আমরা বের করতে পারি। সংকরায়ন বের করতে পারলে এখানে আমরা কি কি জানতে পারবো বলো তো? এই যে এই এক্স এর ভ্যালু যদি সামহাও আমরা বের করে ফেলতে পারি তাহলে আমরা হাইব্রিডাইজেশন বের করতে পারবো। হাইব্রিডাইজেশন বের করতে পারলে শেপ বের করতে পারবো। শেপ বের করতে পারলে বন্ড অ্যাঙ্গেল বের করতে পারবো। তোমাদের এগুলাই জিজ্ঞাসা করবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তারপর কিভাবে চেঞ্জ হয় সেগুলো ভিএসসিপিআর থিওরি, সেগুলো সামনে আসতেছে, কোনো সমস্যা নেই। তো দেখো এই যে মানে এক্স বের করাটা আজকে শিখাই দিলাম আজকের ক্লাসে, যে একটা একটা করে এক্স কিভাবে বের করবা, বের করে করে তোমাদের এই জিনিসগুলো জিজ্ঞাসা করতে পারে। তো এগুলো কেমনে কি করবা সেটা তো অলরেডি বুঝে গেছো। তো আজকের ক্লাসে আর আগাচ্ছি না, আমি চাচ্ছি ক্লাসগুলো কম্প্যাক্ট থাকুক, ছোট ছোট থাকুক। আর আমিও টানা ক্লাস নিয়ে আসলে মানে একটু ফ্যাটিগ হয়ে গেছে আমার জন্য, তো আমিও একটু ব্রেক নেই। তো পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আমার পর্যন্ত দোয়া করিও। আসসালামু আলাইকুম।